প্রতিভায় ভরা জীবন তোমার, সৃষ্টি অবিরত। মাতৃভাষাকে করেছ পূর্ণ, সৃজন তোমার যত। ৮০-র দশকে আকাশবাণী কলকাতার ঘোষক, তারপর কর্মজীবনে আইন নিয়ে পথ চলা, সাথে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি। গত বছর প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই চোরা স্রোতে ভেসে যাই, ভাবনায় উঠি জেগে। আর এবছর ১লা এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো তার দ্বিতীয় কবিতার বই হয়তো নয়, সত্যি বাঁচা। হ্যাঁ, কবি সিদ্ধার্থ শঙ্কর সরকার। এদিনের তার এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী আইপি মুখার্জি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, মেঘালয় হাইকোর্ট, সিনিয়র অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট শ্রী প্রদীপ কুমার দাস, অ্যাডভোকেট শ্রী বিনয় মিশ্র, শিল্পী অভিনেতা শ্রী শুভাশিস ব্যানার্জি, কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক স্নেহাশিস সুর, কলকাতা প্রেস ক্লাবের সদস্য শ্রী গোপাল ঘোষ, প্রচ্ছদ শিল্পী শাগির আহমেদ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সর্বভারতীয় সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ, মহিলা সেলের প্রেসিডেন্ট শ্রীমতী শেলি মুখার্জি ও আরো বহু গুণী ব্যক্তিত্ব। বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতি সম্পূর্ণ আয়োজনকে নতুন মাত্রা এনে দেয়। আমন্ত্রিত ব্যক্তিদের বক্তব্যে কবি সিদ্ধার্থ শঙ্কর সরকারের সৃষ্টিশীলতা ও তার লেখনীর ভূয়সী প্রশংসা পরিলক্ষিত হয়। কবি তার লেখা বইটি উৎসর্গ করেছেন অলীক আশাকে, যার প্রেরণাতেই সৃষ্টি ও কর্ম এগিয়ে চলে এক অভিনব ভাবনা। আশা করা হচ্ছে বইটি সাহিত্যপ্রেমী মানুষদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। মহামান্য অতিথিগণ, আমরা আমাদের রাজ্যে ইংরেজিতেই মামলা শুনেছি, ইংরেজিতেই জাজমেন্ট দিয়েছি, তাই জন্যে আমার বাংলাটা মানে খুব একটা সরবরাহ নয় স্পিচে, বাট আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলার চেষ্টা করব। সিদ্ধার্থ শঙ্কর সরকার মিনিস্ট্রি অফ লয়ের জয়েন্ট সেক্রেটারি, ব্রাঞ্চ সেক্রেটারিয়েট কলকাতায় জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আর আমি ছিলাম মিনিস্ট্রি অফ লয়ের, যখন লয়ার ছিলাম, প্যানেল লয়ার, বিভিন্ন গ্রেডে, জুনিয়র থেকে সিনিয়র হয়েছিলাম, সিনিয়র থেকে লাস্টে গ্রুপ 1 অব্দি করেছিলাম। কিন্তু যতদিন উনি ছিলেন, ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং অনেক কাজে একটা গ্রুপ অফ কোম্পানি ম্যাটার্স ছিল, যেটা একটু ডিফিকাল্ট ছিল এবং বোঝাও শক্ত ছিল, এবং ফার্স্ট টাইম ওই রকম অবজেকশন মিনিস্ট্রি অফ ল দিচ্ছিল। উনি আমার সিনিয়র হিসেবে মামলাগুলো কন্ডাক্ট করেছিলেন কোর্টে। এখন ওই প্রফেশনাল রিলেশনশিপ থেকে আস্তে আস্তে আত্মীয়তা গড়ে উঠেছে এবং সিদ্ধার্থতা এখন রিটায়ার করার পরে একজন কাউন্সিল হিসেবে বা লাইব্রেরি ক্লাবের মেম্বার, যেটাকে হাইকোর্টে বলা হয় ব্যারিস্টার লাইব্রেরি, ওখানে উনি প্র্যাকটিস করছেন উইথ ডিস্টিংশন। এইটা জেনে এবং বুঝে এবং ওনার যেগুলো পড়ে, এটা খুব গৌরবের বিষয়, খুব আনন্দের বিষয় যে উনি এই আইনের কচকাচারি বাদ দিয়েও সাহিত্য জগতে এই যে কন্ট্রিবিউশনগুলো করছেন সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে, এইটা আমি তো যতটা পড়েছি, এটা উনি আমায় মাধ্যমে পাঠিয়েছিলেন, যেটাকে আমি প্রিন্ট করে ডাউনলোড করেছি, কারণ বইটা তখনও পাবলিশ হয়নি। এবং পড়ে যতটা আমি বুঝতে পেরেছি, মানে আই হ্যাভ ফেল্ট ভেরি ভেরি moved and impressed by his thought process. পুরোটা আমার বলার দরকার নেই, আমি শুধু দুটো ওনার, যেটা একটা দেখবেন ছবি, একজন মানুষ নিজের মাথাটাই নিজের কোলে নিয়ে ওখানে বসে আছে। ওনাকে আমি ফোন করলাম কালকে, এবার প্রশ্ন বললাম, দাদা এটা তো আমাকে ইন্টারপ্রেট করতে হবে,
কিন্তু আপনি এটা কি মনে করে এটা করেছেন যদি একটু বলেন, তো আমার এটা ইন্টারপ্রেট করতে সুবিধা হয়। তখন আমি বললেন তোমার যা হয় ইন্টারপ্রেট করো। আজকে যখন রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, উনি কিভাবে লিখতেন উনি তার কাউকে বলতেন না, নানা লোকে নানা ইন্টারপ্রেট করতেন। সেইটা নিয়ে রবীন্দ্রনাথ তো ঠিক কমেন্ট করেননি, অন্য কবিরাও কমেন্ট করেন। তো আমি এটা ভালো করে দেখলাম, আমার যেটা মনে হলো যে এইটা একজন প্রিন্সিপালড ম্যান এর দুটো রূপ, যেটা আমার ইন্টারপ্রিটেশন। যে মাথাটা ওনার ফুলে আছে সেই মাথাটা একসময় ওনার ঘাড়ে ছিল। উনি একটা প্রিন্সিপাল লাইফ লিড করার চেষ্টা করতেন, একটা অনেস্ট লাইফ, একটা স্ট্রেট ফরওয়ার্ড লাইফ, আর বোল্ড অ্যান্ড সেলফ রেসপেক্টিভ ব্যক্তি। কিন্তু এই দুনিয়া ওকে সেইভাবে বাঁচতে দেয়নি, ওনাকে অনেক কষ্ট দিয়েছে, যার জন্যে ওনাকে সেই ক্যারেক্টার এবং সেই পার্সোনালিটিটা স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটা মাথা কাটা উনি বলে যাচ্ছে উনি নিজের কোলে নিয়ে সেইটা উনি উইক লোক, yielding, oppressed, sacrificing, and lacking in self-respect to lead a life. Otherwise, he would starve and die. তাই জন্য নিজের আগেকার মাথাটা উনি কোলে নিয়ে খুব দুঃখ করছেন এবং ভাবছেন যে এই আমার হাল হতে হয়েছে, এবং এই হালটা এবং এই স্টেটটা আমার আগে ছিল। দুঃখ করে মাথাটা নিজের কোলে নিয়ে নিজেই দুঃখ করছেন, কিন্তু কোনো উপায় নেই। একটি ব্যাখ্যা করার জন্য প্রচ্ছদের আমরা সকলেই আপ্লুত এবং অনেক অনেক সমৃদ্ধ হলাম স্যারের এই বক্তব্য শুনে। আমি চলে যাচ্ছি প্রদীপ কুমার দাস স্যারের কাছে, যিনি আমাদের আজকে অতিথি আসন অলঙ্কৃত করেছেন, যিনি সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট। তার কাছে আমি চলে যাচ্ছি স্যারের বক্তব্য শোনার জন্য। নমস্কার, ধন্যবাদ। প্রাক্তন প্রধান বিচারপতি আইপি মুখার্জি, ইন্দ্রপ্রসন্ন মুখার্জি পুরো নাম, আমার বন্ধু সিদ্ধার্থ শঙ্কর সরকার, আছে বিনয় দাস, প্লাস আপনাকে, প্লাস আপনাদের সকলকে ধন্যবাদ এ করার জন্য। একটা এইসব বেশি বলা যায় না, সাহিত্যের ব্যাপারে এত বলতে পারি না, ছোট্ট কথা বলি। মাঝখানে আগে নন্দনের একটা সেমিনারে গেছিলাম, নন্দন ফ্রিতে হচ্ছে ছোট্ট করে, ইংরেজি সাহিত্যের ওপরে আর্টের ওপরে। সেখানে কবির, ইংরেজি কবিরা, এই সমস্ত বাঙালিরা ইংরেজি দেখেন, সেই কবিতাতে বারবার বলছে যে কবিরা সব সাবজেক্টিভ, তারা নিচের দিকে আসেন না, তারা বাচ্চাপতেই থাকেন। তো আমার তারা ভয় পাচ্ছেন, যে আলোচনার মধ্যে ছিল এআই আসার পরে, ইন্ট্রোডিউস হওয়ার পরে এই আর্ট বা পারফর্মিং আর্ট বা শিল্পদের কি হবে, ওদের ওইটা ভাবনা। তো তখন আমি একটি যাদের আলোচনা শেষে আমি যখন জিজ্ঞেস করলাম, প্রত্যেকেরই একটা কথা হচ্ছে তারা সাবজেক্টিভ, তারা নিজের ভাবেন। এই ঘটনার সঙ্গে এটা আজকের আলোচনা এটাই, কারণ আমাদের এই বন্ধুর প্রথম বইটা ছিল, আমার যেটা খুব ফেভারিট ছিল, চোরা স্রোতে ভেসে যায় ভাবনায় অধিক জেগে। আমি বলতাম যে এই লাইনটা আমার খুব পছন্দ। আজকে সমাজে উপরে যে স্রোত দেখছেন তার নিচে একটা চোরা স্রোত আছে, এই চোরা স্রোতটা না ধরতে পারলে সমাজে থাকা না, তাহলে আপনাকে একদম বেশি চলে যেতে হবে এই চোরা স্রোতটা। ওকে আমি বলতাম যে এটা খুব প্রচার দরকার। সেকেন্ড কথা বলি, এবার সাহিত্যের দিক থেকে এটা ব্যাখ্যা করি। আর প্রথমে নন্দনের গল্পটা বলতাম, সেটা কারণ হচ্ছে কবিরা সাবজেক্টিভ, এর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু তারা খুব সামাজিক ব্যাপারটা আসে। কিরকম আসে এই সম্পর্কে বলি, ইউরোপীয় দার্শনিকরা একটা অস্তিত্ববাদী বিশ্বাসী হয়। এই অস্তিত্ববাদের 3টে স্টেপস আছে। প্রথম স্তর, সংগঠনকে একটি জায়গায় নিয়ে যেতে পারতাম না।
তাই এখানে অনেক মহান মহান ব্যক্তিরা বসে আছেন, যারা যাদের কর্মজীবনে মানুষকে শিখিয়েছেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। তাদের দেখেই আমরা শিখছি, আমরা আরো শিখবো। এবং প্রত্যেকটা মানুষকে বলবো, এই বইটি উন্মোচনের পরে সবাই এই বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং বইটি ভালোভাবে পড়ে নিজের জীবনে কিছু যাতে ফল পান আপনারা, সেটা চেষ্টা করে দেখবেন। অসাধারণ লেখা, তার মধ্যে বহু লেখা রয়েছে যে মানুষের জীবন ধারণাকে পাল্টে দিতে পারে। নমস্কার, থ্যাংক ইউ। তৈরি থাকে তো যে মানুষ সারাদিন, এবং এই আইনটা এমন একটা পেশা যেটাতে শুধু আপনি 10টা 5টা আইনের মধ্যে থাকলে চলে না, সন্ধ্যেবেলা পড়াশোনা করতে হয়, ছুটির দিন পড়াশোনা করতে হয়, ফলে জীবনের অধিকাংশ সময়টা যিনি আইনের মধ্যে থাকেন, আইনের কচকচির মধ্যে, তা সত্ত্বেও তার জীবনের কোনো একটা সময় আছে যে তার মধ্যে তার কবিতা আছে। এইটা কিন্তু খুব বড় জিনিস। কবিতা আমাদের কাছে একটা বড় আশ্রয়, আমাদের কাছে একটা মানে আমাদের মনের একটা বড় বহিঃপ্রকাশ কবিতার মাধ্যমে। কাব্য আমরা মানে শুধু বাঙালিরাই বলুন না কেন, বা সমাজের যে পেশার মানুষরাই বলুন না কেন, আমরা যখন আমরা কিছুটা কাব্য করতে পারি, কাব্যের কাছে পৌঁছতে পারি, তখন আমার মনের নান্দনিক বা আমার মনের যে সৃষ্টিশীল ধর্মটা প্রকাশ তোকে চলে যেতে হলো, গোলক ধাঁধায় হারায় সূত্রগুলো, জানতে গিয়ে আনলি ডেকে মরণ, সাথে ইজ্জত করলো ওরা হরণ। মুখ আর পারবি না তুই খুলতে, হারিয়ে যাওয়া সূত্রগুলো পারবে না আর ফিরতে। থাকবে কদিন ফিসফিসানি, চলবে কদিন কানাকানি, মাথার কথা জানবে সবাই, পারবে না কেউ বলতে। পুতুল একটা পড়বে ধরা, পুতুল একটা পড়বে ধরা, বিচার হবে তার। আড়ালেতে যে বাজিকর থাকবে পগার পা। মেয়ের বদলে হতিস যদি ছেলে, তবুও তোকে যেতে হতো চলে। কিন্তু এই সমাজে তুই একটা মেয়ে, ধর্ষণ তো রূপরিক পাও না, সেটাই গেলি পেয়ে। আহা সমাজ, আহা বসুন ধরা, মন দরজায় কেউ নাড়ে না করা। মিলাতে চেষ্টা করুন, কোনো কিছু